সুপ্রিয় এসএসসি 2022 এর পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু মনে হচ্ছে যে না, তোমরা সবাই ভালো নেই, কারণ তোমাদের জন্য আবার সেই গরম গরম অ্যাসাইনমেন্ট চলে এসেছে এবং সেগুলো তোমাদেরকে লিখে তোমাদের স্কুলে জমা দিতে হবে। সো এটা তোমাদের জন্য একটি বাড়তি প্রেশার। সো এই মোমেন্টে তোমাদের ভালো থাকার কথা নয়। তারপরও যেহেতু এটা সরকার কর্তৃক একটি নির্দেশনা তোমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের বা তোমাদের এটি হচ্ছে গিয়ে যে সমাধান করে বা এটি সুন্দরভাবে লিখে তোমাদের স্কুলে জমা দিতে হবে। তো যাই হোক, আমি এ পর্যায়ে বা আমি এ পর্বে তোমাদের সামনে তোমাদের নবম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেখান থেকে আমি রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি সমাধান করব বা দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি সমাধান করতে তোমাদেরকে সাহায্য করব। তো ফার্স্টেই চলো আমরা দেখে আসি যে এই সপ্তাহে আমাদের জন্য রসায়নে প্রশ্নপত্রে কী কী দেওয়া হয়েছে এবং আমাদের কাছে সেখান থেকে কী কী প্রশ্ন চাওয়া হয়েছে। তো ফার্স্টে আসলে আমরা আগে আমাদের প্রশ্নপত্রটি ভালোভাবে দেখে নিব এবং সেখান থেকে আইডেন্টিফাই করব যে আমাদের অ্যান্সার পত্রটি কীভাবে সাজাতে হবে। তো দেখো, এখানে ফার্স্টে বলা আছে যে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে গিয়ে যে 2। আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম কি দেখো, বলা আছে যে প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ যাদের ভর সংখ্যা 63 ও 65। তো আমরা নর্মালি একটা জিনিস জানি যে আইসোটোপ যারা থাকে তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেম থাকে, বাট নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়। তো এখানে কপারের মেইনলি দুটি আইসোটোপ নিয়ে কথা বলা হচ্ছে, যাদের একটির ভর হচ্ছে গিয়ে 63 এবং অপরটির ভর হচ্ছে গিয়ে 65। প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তারপর বলা হচ্ছে যে মৌলটির বিভিন্ন শক্তি স্তর ও উপশক্তি স্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2n² এবং 2 × 12+1 সূত্রের সাহায্যে বিশ্লেষণ করো। অর্থাৎ সম্পূর্ণ আমাকে জাস্ট এই কপারের যে 63 এবং 65 যে দুটি আইসোটোপ রয়েছে, এই আইসোটোপ দুটির আমাদের কয়েকটা জিনিস হচ্ছে কি যে এখানে নির্ধারণ করতে হবে। ফার্স্ট আমরা নির্ধারণ করব এখানের মৌলসমূহের যেই মূল কণিকা, সেই মূল কণিকার সংখ্যাগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে এবং এর প্রত্যেকটি স্তর এবং উপশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো আমরা মেইনলি 2n² এবং 2 × 12+1 এই দুইটি সূত্রের সাহায্যে মূলত আমরা নির্ণয় করব। নেক্সট আসলে আমরা দেখব শিক্ষণফল বা বিষয়বস্তু। আসলে আমরা এই অ্যাসাইনমেন্টটি সমাধান করলে আমরা কোন কোন বিষয় শিখতে পারবো। দেখো, 1 নম্বরে বলা হয়েছে যে মৌলিক ও স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য আমরা বর্ণনা করতে পারবো। সেকেন্ড বলছে যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করতে পারবো। 3 বলছে যে পরমাণু, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবো। এরপরে বলছে পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের বর্ণনা করতে পারবো। পরমাণুর বিভিন্ন কক্ষপথ এবং কক্ষপথের বিভিন্ন উপশক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন সমূহকে বিন্যাস করতে পারবো। মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর প্রধান গ্রুপগুলো সম্পর্কে আমরা নির্ণয় করতে পারবো। প্রথম 30টি মৌলের একটি মৌলের পর্যায় শনাক্ত করতে পারবো। তো আমাদেরকে এখানে শিক্ষণফলের মধ্যে আমাদের মূলত এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যে বর্ণনা করতে বলেছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কাছে কি কি নির্দেশনা চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে আইসোটোপের মূল কণিকা আমাদেরকে হিসাব করতে হবে। সেকেন্ড, মৌলের শক্তি স্তর এবং উপশক্তি স্তরের সংখ্যা হিসাব ও প্রতীকের সাহায্যে উপস্থাপন। অর্থাৎ শক্তি স্তর এবং উপশক্তি স্তরকে আমাকে হিসাব করতে হবে এবং প্রতীকের সাহায্যে আমাদেরকে সেগুলো বর্ণনা করতে হবে। থার্ডে দেখো কি চাওয়া হয়েছে, যে মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাবকরণ। অর্থাৎ আমাদের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আমরা সূত্রের সাহায্যে হিসাব করতে পারি, উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাও কিন্তু আমরা সূত্রের সাহায্যে হিসাব করতে পারি। তো আমাকে মেইনলি এখানে সেই কাজগুলো করতে হবে। দেন বলছে যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এবং ফাইনালি পাঠ্য বইয়ের 3য় ও 4র্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লিখো। অর্থাৎ তোমাদের এই অ্যান্সারটি হচ্ছে গিয়ে যে প্রতিবেদন আকারে লিখতে হবে। তো আমরা মূলত এখানে মূল অ্যান্সারটুকু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, প্রতিবেদন অংশটুকু তোমরা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কারণ এর আগেও যখন তোমরা অ্যাসাইনমেন্ট সমাধান করেছো তখন তোমরা সেগুলোকে কিন্তু প্রতিবেদন আকারে উপস্থাপন করেছিলে। সো তোমরা এই ব্যাপারে অবশ্যই অভিজ্ঞ হয়ে গিয়েছো যে কীভাবে একটি উত্তরপত্রকে প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করতে হয়। তো এই হচ্ছে কি আমাদের নির্দেশনা সংকেত। আচ্ছা, এখন দেখো আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ প্রশ্নপত্রে, সেটি হচ্ছে কি যে মূল্যায়ন নির্দেশনা। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটি প্রশ্নের যে মান বন্টন, সেই মান বন্টন এখানে দেওয়া আছে। তাহলে আমরা যখন উত্তরপত্র যখন সাজাবো, অবশ্যই আমাদেরকে এই মানের দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের উত্তরপত্রটি সাজাতে হবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের মোট নম্বর বরাদ্দ হচ্ছে কি 16। তাহলে আমাকে এমনভাবে লিখতে হবে যেন আমরা 16-এ যেন 16ই পেতে পারি এবং তার একটি নির্দেশনা কিন্তু আমাদেরকে এখানে হচ্ছে গিয়ে যে দেওয়া হয়েছে। ফার্স্টে দেখো নির্দেশক মূল কণিকা। তো এখানে আমাকে জাস্ট কি কাজ করতে হবে, দেখো
আইসোটোপের একটি স্থায়ী মূল কণিকার সংখ্যা সঠিকভাবে যদি হিসাব করতে পারি তাহলে আমরা সেখান থেকে 1 নম্বর পেয়ে যাব। আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ একটি স্থায়ী মূল কণিকা সঠিকভাবে হিসাব করলে আমরা আরও 1 নম্বর, মোট 2 নম্বর পেয়ে যাব। দেন বলছে যে আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ দুইটি স্থায়ী মূল কণিকার সংখ্যা হিসাব করলে আমরা 3 পেয়ে যাব এবং আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ 3টি স্থায়ী মূল কণিকার সংখ্যা সঠিকভাবে হিসাব করতে পারলে আমরা 4 পেয়ে যাব। তাহলে মূল কণিকা থেকে আমাদের জন্য নম্বর বরাদ্দ হচ্ছে গিয়ে 4। এর মধ্যে 4 নাম্বারকে আমরা কিভাবে বন্টন করব? ফার্স্ট, আইসোটোপের প্রতীক উপস্থাপন, একটি স্থায়ী মূল কণিকার বিবরণ, দুইটি স্থায়ী মূল কণিকার বিবরণ এবং 3টি স্থায়ী মূল কণিকার বিবরণ। এইভাবে কিন্তু আমরা মোট 4 নম্বরের বরাদ্দ আমাদের জন্য রাখা হয়েছে। তো আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং টাচ করতে পারি, আশা করি আমরা এই মূল কণিকা থেকে যে 4 নম্বর বরাদ্দ রয়েছে আমরা সেটি পেয়ে যাব। আচ্ছা, সেকেন্ড দেখো কি বলতেছে যে মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তর, এটি হচ্ছে আমাদের শিরোনাম। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হবে? যে একটি শক্তি স্তর এবং তাতে বিদ্যমান উপশক্তি স্তরের সংখ্যা প্রতীকের সাহায্যে সঠিকভাবে হিসাব করা। যদি আমরা সেটি করতে পারি তাহলে সেকেন্ড ধাপের জন্য আমি ফার্স্টে 1 মার্কস পেয়ে যাব বা 1 মার্কস পেয়ে যাব। দেন কি বলছে দেখো যে দুইটি শক্তি স্তর এবং তাতে বিদ্যমান উপশক্তি স্তরের সংখ্যা প্রতীকের সাহায্যে সঠিকভাবে হিসাব করুন। অর্থাৎ যদি আমি একটি শক্তি স্তরকে হিসাব করতে পারি তাহলে আমরা 1 নম্বর পেয়ে যাব। যদি আমি দুইটি শক্তি স্তর হিসাব নিকাশ করতে পারি ঠিকভাবে তাহলে আমরা 2 নম্বর পেয়ে যাব। দেন কি বলছে যে 3টি শক্তি স্তর এবং তাতে বিদ্যমান উপশক্তি স্তরের সংখ্যা প্রতীকের সাহায্যে সঠিকভাবে হিসাব করুন, তাহলে আমরা 3 নম্বর পেয়ে যাব। এবং সর্বশেষ 4টি শক্তি স্তর এবং তাতে বিদ্যমান উপশক্তি স্তরের সংখ্যা প্রতীকের সাহায্যে সঠিকভাবে হিসাব করা, তাহলে আমরা হচ্ছে গিয়ে যে 4 পেয়ে যাব। তাহলে যদি আমরা 1 2 3 4 এরকম 4টা শক্তি স্তর এবং এর মধ্যে যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা আমাদের এই মৌলের শক্তি স্তর এবং উপশক্তি স্তর এই অংশের জন্য আমার যে 4 মার্কস যে বরাদ্দ রয়েছে 4 মার্কস আমরা সেটিও পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলা হচ্ছে যে মৌলের শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করুন। অর্থাৎ উপশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো মেইনলি আমরা 2n² এবং 2 × 12 + 1 এই সূত্রের সাহায্যে মূলত আমরা বর্ণনা করব। তো দেখো এখানে কি বলা হচ্ছে যে মৌলের শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করা, মৌলের দুইটি শক্তি স্তরের উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করুন, মৌলের 3টি শক্তি স্তর ও উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করুন এবং মৌলের 4টি স্তর ও উপশক্তি স্তরের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি 1 2 3 4 আমার যে 4টি স্তর রয়েছে এই 4টি স্তরে আমি যে ইলেকট্রনগুলো যে বন্টন করব বা ইলেকট্রনগুলো যে দিব এগুলো যদি আমি সূত্রের সাহায্যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে 3 নাম্বার যে অপশন সেখানে যে আমার জন্য 4 নম্বর বরাদ্দ রয়েছে তাহলে আমরা সেই 4 নম্বর কিন্তু আমরা সেখান থেকেও পেয়ে যাচ্ছি। এবং সর্বশেষ দেখো ফাইনালি কি বলছে যে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয়, অর্থাৎ আমাকে ফাইনালি পর্যায় সারণীতে মৌলটির অবস্থান আমাকে নির্ণয় করতে হবে। এখানে ফার্স্টে কি বলছে দেখো যে মৌলটির পর্যায় সারণীতে পর্যায় অথবা গ্রুপ সঠিকভাবে নির্ণয় করতে হবে। সেকেন্ড, মৌলটির পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ সঠিকভাবে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে অপশন দেওয়া হয়েছিল একটা, এখন আমাকে বলা হচ্ছে 2টা, যে আমাকে গ্রুপও নির্ণয় করতে হবে পর্যায়ও নির্ণয় করতে হবে। 3, ইলেকট্রন বিন্যাস সহ মৌলটির পর্যায় সারণীতে পর্যায় অথবা গ্রুপ সঠিকভাবে নির্ণয়। এবং 4 কি বলছে যে ইলেকট্রন বিন্যাস সহ মৌলটির পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ সঠিকভাবে নির্ণয় করা, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাকে পরমাণুটির পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় আমাকে এই দুটি অবস্থান আমাকে নির্ধারণ করতে হবে। যদি আমরা সেগুলো করতে পারি তাহলে আমরা এখানে হচ্ছে যে 4 মার্কস পেয়ে যাব। তো এভাবে মোট 4টা অংশের জন্য আমার মোট 4 4 16 মার্কস হচ্ছে গিয়ে আমার এখানে বরাদ্দ রয়েছে। তো আমরা যদি ঠিকভাবে সবগুলো পয়েন্ট টাচ করতে পারি আশা করি আমাদের অ্যান্সারটাকে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে হচ্ছে গিয়ে যে আমাদের মূল প্রশ্নপত্র যেটা সেটা আমরা বুঝে নিলাম। এখন আসলে আমাদেরকে এই প্রশ্নপত্রের আলোকে আমাদের উত্তরপত্রেতে চলে যেতে হবে, অর্থাৎ আমরা এখন ধারাবাহিকভাবে 1 2 3 4 এই অংশগুলোর অ্যান্সার আমরা সমাধান করব। তো দেখো আমরা এখন হচ্ছে গিয়ে যে আমাদের উত্তর যে অংশটুকু বা উত্তরপত্র সেটা আমরা সমাধানে চলে যাব। ফার্স্টে আমি হচ্ছে গিয়ে যে 1 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদেরকে যে ফার্স্ট যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমাদেরকে বলা হয়েছিল যে আইসোটোপের প্রতীক উপস্থাপন করতে, তো আমরা মূলত কপার নিয়ে কাজ করতেছিলাম। সো কপার আইসোটোপের পারমাণবিক ভর দেওয়া ছিল 63 আর 65। তো আমি মেইনলি এখানে 63 কে ফোকাস করতেছি। তোমরা যদি 63 এর সাথে 65 অ্যাড করতে চাও তাহলে তোমাদের কীভাবে লিখতে হবে, Cu 29 আর 65 জাস্ট এভাবে লিখতে হবে। অর্থাৎ আমরা নর্মালি একটা রুলস জানি, সেটা হচ্ছে গিয়া যে কোনো পরমাণুর প্রতীকটাকে কিন্তু আমরা এই পয়েন্টে লিখব আর প্রতীকের বাম পাশে নিচে লিখি হচ্ছে গিয়ে যে পারমাণবিক সংখ্যা
এবং বাম পাশে উপরে দেখি হচ্ছে কি যে আমরা ভর সংখ্যা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতীককে আমরা বড় করে লিখব, যেই প্রতীকটা সেটা আমরা একটু বড় করে লিখব। বাম পাশে নিচে আমরা লিখব পারমাণবিক সংখ্যা, আর বাম পাশে উপরে লিখব আমরা ভর সংখ্যা। সো যেহেতু ভর সংখ্যা 63 এবং পারমাণবিক সংখ্যা 29, এখানে দেখো প্রতীকটা হচ্ছে Cu। এবার কিন্তু ভর সংখ্যাটা আমার চেঞ্জ, কারণ দুটি আইসোটোপের কথা বলা হয়েছে। তো ফার্স্ট হচ্ছে 63 ছিল, সেকেন্ড আমরা 65 বর্ণনা করলাম, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে যে 29। নেক্সট দেখো আমাদেরকে বলা হয়েছে যে আইসোটোপের 3টি স্থায়ী মূল কণিকার নাম এবং এদের বর্ণনা। তাহলে আমরা দেখলাম যে আইসোটোপের 3টি স্থায়ী মূল কণিকা, একটি হচ্ছে গিয়ে যে ইলেকট্রন, একটি হচ্ছে গিয়ে প্রোটন, একটি হচ্ছে গিয়ে নিউট্রন। কারণ যে কোনো পরমাণুর 3টি স্থায়ী মূল কণিকা থাকে, একটি হচ্ছে গিয়ে ইলেকট্রন, একটি হচ্ছে গিয়ে প্রোটন এবং একটি হচ্ছে গিয়ে নিউট্রন। আচ্ছা, এখন দেখো এখন আমরা এই যে স্থায়ী যে মূল কণিকার যেগুলো আছে সেগুলো এখন আমরা বর্ণনা করব। সবার আগে আসো আমরা ইলেকট্রন সংখ্যা সম্পর্কে বর্ণনা করব। দেখো কি বলা হয়েছে যে পরমাণুর পারমাণবিক সংখ্যাকে বাম পাশে নিচে ছোট করে লেখা হয়, যেটা আমি তোমাদের ইতিপূর্বেই বর্ণনা করে দিয়েছি। স্বাভাবিক অবস্থায়, মানে স্বাভাবিক অবস্থায় বলতে বোঝানো হচ্ছে মেইনলি চার্জহীন অবস্থায়, অর্থাৎ যখন কোনো পরমাণু ইলেকট্রন দানও করবে না, ইলেকট্রন গ্রহণও করবে না, জাস্ট আমরা সেই অবস্থাটাকে পরমাণু স্বাভাবিক অবস্থা বলি, চার্জহীন অবস্থা বলি। পরমাণুটির ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যার সমান হয়। তাহলে স্বাভাবিক অবস্থায় পরমাণুর ইলেকট্রন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সেম থাকে। এখানে আইসোটোপটি চার্জহীন অবস্থায় রয়েছে, তাহলে আমরা যে আইসোটোপ নিয়ে কাজ করতেছি সেটির কোনো চার্জ যুক্ত না, সেটি একটি চার্জহীন আইসোটোপ। তাই আইসোটোপটির ইলেকট্রন সংখ্যা 29টি। অর্থাৎ যেহেতু আমাদের আইসোটোপটি চার্জহীন অবস্থায় রয়েছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাহলে আমরা দেখতে পেয়েছি তার প্রতীকটা ছিল এরকম Cu 29 আর 63। তাহলে যেহেতু এখানে 29 রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই মোমেন্টে এর পারমাণবিক সংখ্যা যেহেতু 29, এবং তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 29টি হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ইলেকট্রন সংখ্যাকে বা ইলেকট্রনকে আমরা ই নেগেটিভ অর্থাৎ ই মাইনাস দ্বারা আমরা এটাকে প্রকাশ করে থাকি। তোমরা চাইলে এই কথাটা এখানে অ্যাড করে দিতে পারো যে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারলাম যে আমাদের যে আইসোটোপটি রয়েছে বা আমাদের যে দুইটি আইসোটোপ রয়েছে, যদি আমরা Cu 29 65 এর কথা বলি, তাহলে কিন্তু সেখানেও আমার দুইটি আইসোটোপ রয়েছে, এবং এই দুইটি আইসোটোপ হচ্ছে গিয়া যে আমাদের ইলেকট্রন সংখ্যা এখানেও 29টি, এখানে 29টি। কারণ এখানে দেখো আমাদের আমরা যে চার্জ সংখ্যা, সেই চার্জ সংখ্যাকে কিন্তু আমরা হচ্ছে গিয়া যে ডান পাশে উপরে দেখাই, প্লাস মাইনাসকে আমরা ডান পাশে উপরে দেখাই, কিন্তু এখানে কিন্তু সেটা অনুপস্থিত, এখানে কিন্তু কোনো চার্জের কথা লেখা নাই। তাহলে আমরা বলতে পারি আমাদের উভয় আইসোটোপেরই ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে যে 29টি। আশা করি তোমরা এই ইলেকট্রন সংখ্যার অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। তো দেখো আমাদেরকে এখন স্থায়ী মূল কণিকার সেকেন্ড পার্ট আমাদেরকে এখন হিসেব করতে হবে, এবং সেটি হচ্ছে গিয়ে যে প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা সম্পর্কে আমরা কি লিখতে পারি যে পরমাণুর প্রোটন সংখ্যাই হলো এর পারমাণবিক সংখ্যা, যেটা আমরা অলরেডি একবার বর্ণনা করে দিয়েছি। পরমাণুতে প্রোটন সংখ্যা কখনো পরিবর্তন হয় না। আইসোটোপ সমূহের ক্ষেত্রেও একাধিক আইসোটোপের প্রোটন সংখ্যা একই থাকে। এখানে আইসোটোপের প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে 29, অর্থাৎ বলা হচ্ছে যে প্রোটন সংখ্যাকে কিন্তু আমরা কখনো চেঞ্জ করতে পারি না বা কখনো আমরা পরিবর্তন করতে পারি না। তো আমাদের আইসোটোপ জানি আমরা পারমাণবিক সংখ্যা সেম থাকে, তাহলে আইসোটোপ একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যতগুলোই হোক না কেন, এদের প্রোটন সংখ্যা অলওয়েজ সেম নাম্বারই হবে। তো এখানে আমরা যে আইসোটোপ নিয়ে কাজ করতেছি সেই আইসোটোপটির প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে যে 29। আর প্রোটন সম্পর্কে আরেকটি কথা বর্ণনা, যে প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে যে পজিটিভ চার্জ বিশিষ্ট, অর্থাৎ আমরা জানি ইলেকট্রন সংখ্যা যেমনি নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন সংখ্যা তেমনি পজিটিভ চার্জ বিশিষ্ট। আর প্রোটন সংখ্যা কোথায় অবস্থান করে? প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, অর্থাৎ যেটাকে আমরা পরমাণুর কেন্দ্র বলি। পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে গিয়ে যে প্রোটন সংখ্যা অবস্থান করে। তাহলে এই ছিল আমাদের প্রোটন সংখ্যা সম্পর্কে বর্ণনা। এখন দেখো, এখন আমরা হচ্ছে গিয়ে যে তৃতীয় যে আমাদের মূল কণিকা নিউট্রন সংখ্যা, এখন আমরা নিউট্রন সংখ্যা সম্পর্কে বর্ণনা করব। তো কি বলা হয়েছে দেখো, যে আইসোটোপ সমূহের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা পরিবর্তিত হয়, অর্থাৎ আমার কোনো পরমাণুর যদি 2টা বা 3টা করে আইসোটোপ থাকে, এদের মেইন চেঞ্জের জায়গায় হচ্ছে গিয়ে যে নিউট্রন সংখ্যা, অর্থাৎ পরিবর্তনটা হয় হচ্ছে গিয়ে যে নিউট্রন সংখ্যায়, যার ফলে ভর সংখ্যাও পরিবর্তিত হয়। তো নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়ার ফলে ভর সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু প্রোটন সংখ্যা কখনোই পরিবর্তন হয় না। প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমষ্টি হলো পরমাণুর ভর সংখ্যা। সো প্রোটন সংখ্যা কখনো পরিবর্তন হয় না, বাট নিউট্রন সংখ্যা পরিবর্তন হয়, এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে যোগ করলে যে ফলাফলটি পাওয়া যায় সেই ফলাফলটি হচ্ছে গিয়ে যে ভর সংখ্যা। এখানে আইসোটোপটির ভর সংখ্যা হচ্ছে গিয়ে যে 63। তো আমরা যে আইসোটোপ নিয়ে কাজ করতেছি সেটার ভর হচ্ছে গিয়ে যে 63। এখন দেখো সূত্র কি বললাম, সূত্র হচ্ছে গিয়ে যে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা।
তো আমরা যদি নিউটন সংখ্যা এখান থেকে বের করতে চাই তাহলে আমরা নিউটন সংখ্যাকে বামে রাখবো আর প্রোটন সংখ্যাকে আমরা বিয়োগ করে মাইনাস করে আমরা ডানে নিয়ে যাব। তাহলে আমার নিউটন সংখ্যা সূত্র দাঁড়ালো কি ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে আমি যে আইসোটপ নিয়ে কাজ করতেছি সেই আইসোটপটির ভর সংখ্যা হচ্ছে গিয়ে 63। তাহলে এখানে আমরা ভর সংখ্যার জায়গায় 63 বসালাম আর প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে 29। তাহলে 63 থেকে যদি আমরা 29 মাইনাস করি তাহলে সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি কত 34। তো তোমরা যদি কেউ যেরকম আমাদের কপারের দুইটি আইসোটপ যদি আমরা এভাবে অ্যান্সার করতে চাই যে 65 যদি আমাদের অ্যান্সার করতে হয় তো 29 আর 65, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিউটন সংখ্যাকে কীভাবে হিসেব করব যে 65 মাইনাস 29। তো দেন আমাকে হচ্ছে গিয়ে যে জাস্ট এটার পার্থক্য করে আমাদের যে রেজাল্ট আসবে মানে ওই মোমেন্টে, অর্থাৎ যদি আমি 65 আইসোটপটির ফলাফল বের করতে চাই তাহলে হচ্ছে গিয়ে যে আমার রেজাল্ট আসবে কত 36। এখান থেকে আমরা ফলাফল পেয়ে যাব 36। তো সহজ কথা, যদি আমরা হচ্ছে গিয়া যে 63 নিয়ে কাজ করি তখন আমাদের নিউটন সংখ্যা আসবে 34, যদি আমরা 65 নিয়ে কাজ করি তখন আমাদের নিউটন সংখ্যা আসবে 36। তো যদি কেউ দুইটারই অ্যান্সার করতে চাও বা দুইটারই অ্যান্সার করো সেক্ষেত্রে শুধুমাত্র নিউটন সংখ্যা চেঞ্জ হবে, প্রোটন সংখ্যারও চেঞ্জ হবে না, ইলেকট্রন সংখ্যারও চেঞ্জ হবে না, শুধুমাত্র নিউটন সংখ্যার ক্ষেত্রে চেঞ্জ হবে। সেটা হচ্ছে গিয়া যে 63 এর বেলায় নিউটন সংখ্যা হবে 34 আর 65 এর বেলায় নিউটন সংখ্যা হচ্ছে গিয়া যে 36। আশা করি তোমরা 1 নং কোশ্চেনের যেই আমাদের অ্যান্সারগুলো চাওয়া হয়েছিল যে 4টা পর্ব, একটা হচ্ছে গিয়ে প্রতীক, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আশা করি তোমরা 4টি পার্টে বুঝতে পেরেছো। চলো আমরা এখন 2 নং প্রশ্নে চলে যাই। এখন দেখো 2 নং প্রশ্নে আমাকে চাওয়া হয়েছে যে এখানে শক্তি স্তরের নামের সাথে উপশক্তি স্তর কে কে আছে সেগুলোকে আমাকে প্রতীক সহ বর্ণনা করতে হবে। তো ফার্স্ট আমি কি লিখছি দেখো যে কপার পরমাণুটির 4টি শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোকে বা প্রধান শক্তি স্তরগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং তাতে বিদ্যমান উপশক্তি স্তর সংখ্যা, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, নিম্নে উপস্থাপন করা হলো। তো আমরা প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করব এবং উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করব। তো ফার্স্টে আসে প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর বললে আমার এন এর মান হয়ে যাচ্ছে 1। এই এন যখন 1 হয় তখন সেটাকে আমরা কে শেল বলি, মানে দুইটা নাম, এন এর নামের সাথে আমার আবার শেলগুলোর একটি সম্পর্ক রয়েছে। এন যখন 1 হয় সেটাকে আমরা কে শেল বলি। তো উপশক্তি স্তর এল নির্ণয়ের সূত্র, তাহলে আমরা এতটুকু জানতে পেরেছি যে আমার প্রধান শক্তি স্তরের মান হচ্ছে যে n সমান 1, যেটাকে আমরা শেল যদি বলতে চাই তাহলে তার নাম বলবো আমরা কে শেল। এখন আসলে আমরা দেখবো যে কে শেলের মধ্যে বা n = 1 হলে সেখানে উপশক্তি স্তর হিসেবে কে কে থাকবে। তাহলে ফার্স্টে আমাকে সূত্র দিকে ফোকাস করতে হবে। উপশক্তি স্তরের এল নির্ণয়ের সূত্র হচ্ছে গিয়ে কি, দেখো এইটা হচ্ছে কি সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখন এই সূত্রের মধ্যে আমার এনটা হচ্ছে গিয়ে যে অজানা বা এনটা আমি জানি না, বাট আমি আগেই বলছি আমরা n = 1 নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো আমি নেক্সট লাইনে n এর পরিবর্তে আমি কি বসাবো, n এর পরিবর্তে আমি 1 বসাবো। সো n এর পরিবর্তে যদি আমি 1 বসাই তো 1 - 1 মানে রেজাল্টটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার ফাইনাল লাইনটা কি দাঁড়াচ্ছে, আমার ফাইনাল লাইনটা দাঁড়াচ্ছে 0 থেকে 0 পর্যন্ত, কারণ 1 - 1 করলে 0 হয়ে যাচ্ছে আর এখান থেকে আছে 0 থেকে, তো 0 থেকে 0 পর্যন্ত এই কথার মধ্যে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে শুধুমাত্র 0কেই পাচ্ছি। আর এই 1টা বসাচ্ছি কারণ হচ্ছে যে এখানে আমার এদের মানটা কত হচ্ছে, এদের মানটা আমার 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এল এর একটি মানই পেয়েছি সেটি হচ্ছে গিয়া যে 0, এল এর আমরা একটি মানই পেয়েছি সেটি হচ্ছে গিয়া 0। তাহলে উপশক্তি স্তর এল সমান 0। তো দেখো এখানে একটা কথা লেখা আছে যে এল যদি 0 হয় তাহলে এস উপশক্তি স্তর হবে। আমরা ইলেকট্রন বিন্যাসের সময় 4টা অরবিটাল বলি, এস পি ডি এফ, এরকম 4টা অরবিটালের নাম আমরা বলে থাকি। তাহলে এখানে বলা হচ্ছে যদি এল কখনো 0 হয় তাহলে সেই 0-এর পরিবর্তে আমরা এস অরবিটাল আমরা নিয়ে আসতে পারবো। তাহলে যেহেতু আমাদের এল এর মান এখানে 0 হয়েছে, উপশক্তি স্তর এল এর মান যেহেতু 0 হয়েছে তাহলে সেজন্য আমি এস নিয়ে আসলাম। এস এর বাম পাশে সহগ হিসাবে 1 কেন, কারণ দেখো আমরা কিন্তু n = 1 এর জন্য কাজ করতেছি। তো যেহেতু n = 1 এর জন্য কাজ করতেছি সেজন্য হচ্ছে গিয়ে যে এস এর বাম পাশে সহগ হচ্ছে গিয়ে যে 1 আর এল এর মান যেহেতু 0 সেজন্য আমরা হচ্ছে গিয়ে যে এখানে এস কে নিয়ে আসতে পেরেছি। সো ফার্স্ট যে স্তর, প্রথম যে শক্তি স্তর n, সেখানে একটা মাত্রই উপশক্তি স্তর রয়েছে সেটি হচ্ছে গিয়ে 1s। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। সো দেখো এখন আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় শক্তি স্তর নিয়ে কাজ করব। তো দ্বিতীয় শক্তি স্তরের জন্য n = 2 বা এল শেল, কারণ দ্বিতীয় শক্তি স্তরের নাম হচ্ছে গিয়ে যে এল শেল। তো উপশক্তি স্তর এল নির্ণয় সূত্র, অর্থাৎ আমরা যখন n = 2 নিয়ে কাজ করব প্রধান শক্তি স্তর, সেখানে উপশক্তি স্তর কে কে থাকবে সেগুলোকে আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে ফার্স্ট এসে সূত্রটা কি হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের সূত্র, সেটা হচ্ছে গিয়ে যে
0 থেকে n-1 পর্যন্ত। এটা হচ্ছে কি আমাদের মূল সূত্র। তো এখন এই সূত্রে আমরা ভ্যালু বসাবো। তো আমি আগেই বলেছি আমাদের n এর মান হচ্ছে গিয়ে 2, তাহলে এখানে দেখো n বরাবর নিচে আমরা 2 বসাতে পারবো। তো আমাদের ফাইনাল লাইনটি হচ্ছে 0 থেকে 2-1 পর্যন্ত, কারণ আমাদের n এর ভ্যালু যেহেতু 2, সো 2-1 পর্যন্ত। দ্যাট মিনস 2 থেকে 1 কে যদি মাইনাস করি এখান থেকে রেজাল্ট কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। তাহলে ফাইনাল লাইনটা কি দাঁড়াচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো দেখো 0 থেকে 1 পর্যন্ত কথার অর্থ হচ্ছে কি যে এখানে আমাদের 0 থাকবে 1ও থাকবে। সো আমি এখান থেকে ভ্যালু পাচ্ছি বা ফলাফল পাচ্ছি 0 আর 1। সো উপশক্তি স্তর L এর মান পাচ্ছি 0 এবং 1। তো আমরা একটু আগে বলেছিলাম যে L যদি 0 হয় তাহলে আমরা S কে শিখবো বা S কে লিখবো, আর L যদি 1 হয় তাহলে আমরা P লিখবো। অর্থাৎ L 0 হলে সেখানে আমরা S লিখবো 0 এর পরিবর্তে, আর L 1 হলে সেখানে আমরা P লিখবো জাস্ট 1 এর পরিবর্তে। তাহলে এখানে 0 আসছে, তো 0 এর পরিবর্তে অবভিয়াসলি S লেখা যায়, আর 1 আসছে সো 1 এর পরিবর্তে P লেখা যায়। আর এই যে দেখো S এর সহগ 2, P এর সহগ 2, কেন? কারণ আমরা n = 2 এর জন্য কাজ করতেছি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা কাজ করতেছি। সো আমরা বলতে পারি যে দ্বিতীয় শক্তি স্তরে দুইটি উপশক্তি স্তর রয়েছে, একটি হচ্ছে গিয়া যে S এবং অপরটি হচ্ছে গিয়া P। তো এটাকে আমরা সুন্দর ভাষায় বলতে পারি 2S এবং 2P। দেখো এখন আমরা হচ্ছে গিয়ে তৃতীয় শক্তি স্তরের জন্য হিসাব করব। তাহলে আমাদের n এর ভ্যালু হচ্ছে গিয়ে যে n = 3, এটাকে শেলের ভাষায় m শেল বলে। তো উপশক্তি স্তর L নির্ণয় সূত্র, মানে n যদি 3 হয় সেখানে উপশক্তি স্তর L এর সদস্য কারা হবে? তাহলে আমরা সূত্র থেকে যাব। সূত্র হচ্ছে কি আগের সূত্রই, 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে কি সূত্র। তো আমি আগেই বলেছি যে আমরা তৃতীয় শক্তি স্তরের জন্য কাজ করতেছি, সো n কত হবে 3 হবে। তো আমরা n এর বরাবর নিচে আমরা হচ্ছে কি 3 বসালাম। তো আমাদের এখন লাইনটা কি দাঁড়ালো 0 থেকে 3-1 পর্যন্ত। তো 3 থেকে 1 যদি মাইনাস করি তাহলে ফাইনাল রেজাল্ট কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। সো 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে কি আমার ফলাফল, 0 থেকে 2 পর্যন্ত, কেননা 3 থেকে 1 মাইনাস করলে ফাইনাল রেজাল্টটা আমরা 2 পাচ্ছি। তো দেখো যদি আমরা বলি 0 থেকে 2 পর্যন্ত, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে কি যে সেখানে 0ও থাকবে, 1ও থাকবে, 2ও থাকবে, তিনটা উপাদানই কিন্তু আমি সেখানে পাবো। সুতরাং উপশক্তি স্তর L এর মান কি হচ্ছে 0 হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে। তো 0 এর জন্য আমরা জানি S হয়, 1 এর জন্য আমরা জানি P হয় এবং 2 এর জন্য আমরা জানি D হয়। কেননা আমাদের কি সম্পর্ক বলা ছিল যে L 0 হলে S হবে, L 1 হলে P হবে, L 2 হলে D হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা L এর মানটা 0ও পাচ্ছি, 1ও পাচ্ছি, 2ও পাচ্ছি। সো তিনটে ভ্যালু যেহেতু পাচ্ছি, সো 0 এর জন্য আমরা S লিখতে পারবো, 1 এর জন্য আমরা P লিখতে পারবো, আর 2 এর জন্য আমরা D লিখতে পারবো। সো যার কারণে 0, 1, 2 এর জন্য 3S, 3P, 3D। এইখানে সবার সামনে 3 লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের n এর ভ্যালু কত হচ্ছে 3 হচ্ছে, যেহেতু আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে গিয়ে 3, এই জন্য দেখো S এর বাম পাশে সহগ 3, P এর বাম পাশে সহগ 3, D এর বাম পাশে সহগ 3। তাহলে আমাদের তৃতীয় যে শক্তি স্তর সেখানে আমার তিনটি উপশক্তি স্তর রয়েছে, একটা হচ্ছে গিয়ে 3S, একটা হচ্ছে গিয়ে 3P এবং একটা হচ্ছে গিয়ে 3D। আশা করি তোমরা তৃতীয় শক্তি স্তরের অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা লাস্ট পর্বে চলে যাই। এবার আসো আমরা চতুর্থ যে শক্তি স্তর আছে, আমরা এখন এই চতুর্থ শক্তি স্তর নিয়ে আমরা কাজ করব। সো আমাদের n এর ভ্যালু এখন হচ্ছে গিয়ে যে 4। সো n 4 হলে তখন সেটাকে আমরা n শেলও বলতে পারি। তো দেখো উপশক্তি স্তর L নির্ণয় সূত্র কি হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, যেটা আমাদের যথারীতি আগে যেরকম ছিল এখন আমি সেইভাবেই পাচ্ছি। সো আমার n এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, তাহলে আমি n বরাবর নিচে কিন্তু আমি এখন 4 লিখবো, n বরাবর নিচে আমার ভ্যালু হবে হচ্ছে গিয়ে যে 4। তো আমার মূল সূত্র দাঁড়াচ্ছে 0 থেকে 4-1 পর্যন্ত। যদি আমি n এর ভ্যালুগুলো বসিয়ে দেই তাহলে 0 থেকে 4-1, কেননা এখন আমরা চতুর্থ শক্তি স্তরের জন্য কাজ করতেছি। তো 4 থেকে 1 মাইনাস করলে কত থাকতেছে, ফাইনাল রেজাল্ট পাচ্ছি আমরা 3। তো টোটাল লাইনটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তো দেখো 0 থেকে 3 পর্যন্ত এই কথা দ্বারা কি বোঝানো হয়, সেখানে 0 আছে, 1 আছে, 2 আছে এবং 3 আছে। তো আমরা যার কারণে এই উপশক্তি স্তরের মানগুলো পেয়ে যাচ্ছি 0, 1, 2, 3। অতএব L এর মান হচ্ছে কত 0, 1, 2, 3। তাহলে আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যদি L 0 হয় তাহলে আমরা S লিখতে পারবো, L 1 হলে আমরা P লিখতে পারবো, L 2 হলে আমরা D লিখতে পারবো, এবং L যদি 3 হয়, নতুন করে শিখতেছি, L যদি 3 হয় সেই ক্ষেত্রে আমরা F কে লিখতে পারবো। তাহলে দেখো 0 এর পরিবর্তে S আনা যায়, 1 এর পরিবর্তে P আনা যায়, 2 এর পরিবর্তে D আনা যায় এবং 3 এর পরিবর্তে F আনা যায়। এবং সবগুলো সংখ্যার SPDF সবার বাম পাশে সহগ হচ্ছে কি যে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। তাহলে 4 কেন? কারণ আমি n = 4 এর জন্য কাজ করতেছি, বা আমি চতুর্থ শক্তি স্তরের জন্য কাজ করতেছি। সো চতুর্থ শক্তি স্তরের জন্য কাজ যেহেতু করতেছি, অতএব আমার SPDF এদের সহগ কিন্তু 4 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি চতুর্থ শক্তি স্তরে আমার মোট 4টি উপশক্তি স্তর বিদ্যমান, সেটা হচ্ছে 4S, দেন 4P, দেন 4D,
দেন 4f, তাহলে এই 4টি উপশক্তি স্তর নিয়েই হচ্ছে কি যে আমার চতুর্থ স্তর। তো আশা করি আমি 2 নং প্রশ্নের যে অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে যে সকল উপশক্তি স্তর রয়েছে সেগুলো ব্যাখ্যা করা, তো আমি আশা করি সূত্রের সাহায্যে আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তোমরা যদি জাস্ট এভাবে নিজেদের মতো করে একটু আইডিয়া নিজেদের কমপ্লিট করতে পারো, আশা করি তোমাদের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে। চলো এখন আমরা আমাদের 3 নং প্রশ্নে চলে যাবো, যে 3 নং প্রশ্নে আমাদের কাছে কি কি জানতে চাওয়া হয়েছে। তো দেখো 3 নং প্রশ্নে আমাকে ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করে মিল করতে হবে, যে আমরা যে প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন দেই এবং উপশক্তি স্তরে যে ইলেকট্রন দেই এদের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখব এবং এগুলোকে আমরা মিলানোর চেষ্টা করব যে আসলে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সংখ্যাগুলোকে মিলতেছে কিনা। তাহলে আমার ফার্স্টে হচ্ছে গিয়ে যে উপশক্তি স্তরে কে কতটি ইলেকট্রন ধারণ করতে পারবে, আমি ফার্স্টে সেগুলো হচ্ছে গিয়ে যে আইডেন্টিফাই করব। তো দেখো এখানে লেখা হচ্ছে যে এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ আমরা কিছুক্ষণ পূর্বেই দেখেছি যে আমাদের উপশক্তি স্তর হিসেবে এস, পি, ডি, এফ এরকম 4টি আমাদের উপশক্তি স্তর রয়েছে। তাহলে এখানে এস কতটি ইলেকট্রন নিবে, পি কতটি ইলেকট্রন নিবে, ডি কতটি ইলেকট্রন নিবে এবং এফ কতটি ইলেকট্রন নিবে, আমরা এখন সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে ফার্স্টে আসে সূত্র কি বলতেছে, দেখো সূত্র বলতেছে 2 × 2l + 1, অর্থাৎ এস উপশক্তি স্তর কতটি ইলেকট্রন নিবে সেটিও আমরা একটি সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি এবং সেই সূত্রটি হচ্ছে কি যে 2 × 2l + 1, এবং এই সূত্রের কথা কিন্তু তোমাদের প্রশ্নপত্রেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমরা এই সূত্র ব্যবহার করে কি মানে কোন পরমাণুর স্তর কতটি ইলেকট্রন নিতে পারবে সেটি আমরা বের করতে পারবো। আচ্ছা ওকে, দেন দেখো সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এল বরাবর নিচে আমি 0 বসিয়েছি। কেন? কারণ দেখো এখানে একটা কথা লেখা আছে, এস এর জন্য এল এর মানটা হচ্ছে গিয়ে 0। আমরা যখন আমাদের 2 নং প্রশ্নপত্র যখন সমাধান করেছিলাম, 2 নং কোশ্চেনের অ্যান্সার যখন করেছিলাম, তখন কিন্তু বলা ছিল যে এল যদি কোনো কারণে 0 হয় তাহলে আমরা সেখানে এস কে লিখবো। তো যেহেতু এখন আমি এস নিয়ে কাজ করতেছি, তাহলে আমার এল এর পরিবর্তে ভ্যালু আমাকে এখন 0 বসাতে হবে। তো দেখো 2 × 0 মানে কত, 0 হয়ে যাচ্ছে, 0 + 1 মানে কত, 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সম্পূর্ণ অংশের ফলাফল পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে 1, আর বাম পাশে সহগ হিসেবে তো যথারীতি 2 রয়েছেই। সো 2 × 1 মানে আমার ফাইনাল রেজাল্টটা কত হচ্ছে, 2 হচ্ছে। তো এস উপশক্তি স্তর কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে, এস উপশক্তি স্তর সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে। এখন আমরা দেখব যে পি উপশক্তি স্তর কতটি ইলেকট্রন ধারণ করতে পারবে। আমাদের এখন কাজ হচ্ছে পি কে নিয়ে। তাহলে সূত্র কিন্তু চেঞ্জ হবে না, সূত্র কিন্তু সবার জন্য সেম হবে, এস এর জন্য যা, পি এর জন্য তা, ডি এর জন্য তা, এফ এর জন্য সেম। তো সূত্র হচ্ছে 2 × 2l + 1। তো এবার আমরা এল বরাবর নিচে কিন্তু 0 বসাই নাই, এল বরাবর নিচে আমরা 1 বসিয়েছি, কারণ একটু আগে তোমাকে বলেছিলাম যে পি এর জন্য এল এর মানটা সবসময় 1 হবে। তো যখন আমরা এল এর মানটা 1 দেখবো সেখানে আমরা পি কে বুঝবো বা পি হবে এটাই আমরা জানবো। তো যেহেতু এখন আমরা পি নিয়ে কাজ করতেছি, তাহলে এল বরাবর নিচে এখন আমি কত লিখবো, 1 লিখবো। সো 2 × 1 + 1, তাহলে 2 আর 1 গুণ করলে হচ্ছে কত, 2, 2 এর সাথে 1 অ্যাড করলে হচ্ছে কত, 3, 2 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6। অর্থাৎ আমাদের যে উপশক্তি স্তর পি রয়েছে, এই উপশক্তি স্তর পি মোট 6টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সর্বোচ্চ 6টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সো আমরা পাচ্ছি এস গ্রহণ করবে 2টি আর পি গ্রহণ করবে 6টি। আচ্ছা চলো আমরা দেখি ডি এবং এফ কয়টি করে ইলেকট্রন গ্রহণ করে। তো দেখো ডি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমরা এস এবং পি এর ভ্যালু অলরেডি জেনে গিয়েছি যে এস নিতে পারবে 2টা সর্বোচ্চ এবং পি সর্বোচ্চ নিতে পারবে 6টা। এবার আসলে ডি কয়টা নিতে পারবে, তাহলে ফার্স্টে আসলে ডি এর সূত্রের কাছে। তো সূত্র বললাম চেঞ্জ হবে না, সূত্র ঠিক সেম থাকবে, 2 × 2l + 1, সেম সূত্র ডি এর জন্য। বাট এবার আমরা এল বরাবর নিচে 2 বসাবো। কেন? কারণ ডি এর জন্য এল এর মান হচ্ছে গিয়ে 2, অর্থাৎ এল এর মান যেখানে আমি 2 পাবো সেখানে কিন্তু আমরা ডি কে বসাবো। তো যেহেতু এখন আমি ডি নিয়ে কাজ করতেছি, সো এল বরাবর নিচে কিন্তু আমরা ভ্যালু হিসেবে 2 বসাচ্ছি। তো আমার সর্বোপরি কি হচ্ছে এখান থেকে, দেখো এখান থেকে হচ্ছে 2 × 2 মানে 4, 4 + 1 মানে 5, 5 × 2 মানে হচ্ছে গিয়ে 10, অর্থাৎ ডি হচ্ছে গিয়ে সর্বোচ্চ 10টা করে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সো এস পারতেছে 2টা, পি পারতেছে 6টা, ডি পারতেছে 10টা। চলো আমরা এখন এফ এর অংশটুকু দেখব। তো দেখো এফ উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ এফ কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে আমরা এখন সেটা দেখব। তো সূত্র ফার্স্টে আসে সূত্রের কাছে, সূত্র কত, 2 × 2l + 1। তো এখানে এল এর পরিবর্তে আমরা 3 লিখতে পারতেছি, কারণ আমরা জানি যে এফ এর জন্য এল এর মানটা কত হয়, এফ এর জন্য এল এর মানটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। সো 2 × 3 মানে হচ্ছে গিয়ে 6, 6 + 1 মানে 7, 7 × 2 মানে 14, অর্থাৎ এফ উপশক্তি স্তর কিন্তু হাইয়েস্ট 14টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো আমরা এভাবে এস, পি, ডি, এফ এর সবগুলো অংশের ইলেকট্রন হিসাব করলাম, যে এস পাবে 2টা, পি পাবে 6টা, ডি পাবে 10টা এবং এফ পাবে
14টা। তাহলে এভাবেই হচ্ছে গিয়ে যে এসপিডিএফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় যে এস উপশক্তি স্তর 2টা নেবে, পি নিবে 6টা, ডি নিবে 10টা এবং এফ নিবে 14টা। তো এখন আমাদের সেগুলোকে প্রধান শক্তি স্তরের সাথে আমাদেরকে সমন্বয় করতে হবে, যে প্রধান শক্তি স্তরের সাথে আমাদের সেগুলো মিলাতে হবে। তো চলো আমরা সেগুলো প্রধান শক্তি স্তরের সাথে আমরা সমন্বয় করার চেষ্টা করি। তো দেখো আমরা এখন প্রথম শক্তি স্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান স্তরে আমরা ইলেকট্রন সংখ্যা এবং সহকারী স্তরে ইলেকট্রন সংখ্যার সাথে আমরা এখন সমন্বয় করব, মিলানোর চেষ্টা করব। তাহলে ফার্স্টে আসো, প্রথম শক্তি স্তরের জন্য আমরা জানি যথারীতি এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তাহলে এই প্রথম শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকতে পারবে সেটি আমরা একটি সূত্র দ্বারা নির্ণয় করতে পারি। আমাদের সেই সূত্রটি হচ্ছে 2n²। তো এই 2n² সূত্রে কিন্তু আমরা n এর ভ্যালু কত বসাতে পারবো? n এর ভ্যালু আমরা 1 বসাতে পারবো। সো 2 × 1²। যদি আমরা 2 × 1² করতে পারি আমাদের ফাইনাল রেজাল্টটি কত হচ্ছে? 2 হচ্ছে। অর্থাৎ আমরা যদি এরকম নিউক্লিয়াস একে এবং প্রথম শক্তি স্তর আঁকি তাহলে সেই প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা এখন আসো আমরা সহকারী যে কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর যারা আছে এদের সাথে আমরা এখন সমন্বয় বিনিময় করব। তো উপশক্তি স্তরের বন্টন আমরা জানি প্রথম শক্তি স্তরে একটাই মাত্র উপশক্তি স্তর রয়েছে, সেটি হচ্ছে গিয়ে 1s, যেটা অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে এবং তোমাদেরকে একটু আগে বর্ণনা করে দেখিয়েছি যে এস কয়টি ইলেকট্রন নিতে পারবে? এস কিন্তু ইলেকট্রন নিতে পারবে 2টি। তাহলে সেটি কত হয়ে যাচ্ছে? 1s2। তাহলে বলা যায় যে প্রথম যে শক্তি স্তর সেখানে 2টি ইলেকট্রন নিতে পারবে এবং সেই 2টি ইলেকট্রন এস একাই নেবে, দ্যাট মিনস সেটি হয়ে যাচ্ছে 1s2। তাহলে এখান থেকেও আমি 2টে পাচ্ছি এবং এখান থেকেও আমি 2টে পাচ্ছি। তাহলে প্রথম শক্তি স্তরের সাথে আমার উপশক্তি স্তরের যে বন্টন সেটি মিলে গেল। এখন দেখো দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমার এই মান কিভাবে হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো যেহেতু আমি দ্বিতীয় শক্তি স্তর বলতেছি অতএব আমার এন এর ভ্যালু কত হচ্ছে? আমার এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। তো সূত্র আসবে, ফার্স্টে আমরা সূত্র দ্বারা আইডেন্টিফাই করব। আমাদের সূত্র হচ্ছে 2n²। তো আমার এন এর ভ্যালু কত হচ্ছে? এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। তাহলে আমি n2 এর ভ্যালুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 দুগুণী 4 এবং 4 সাথে যদি 2 মাল্টিপ্লাই করে তাহলে সেটা হচ্ছে 8 হয়ে যাচ্ছে। তাহলে বলা যাচ্ছে যে আমার নিউক্লিয়াসের যে সেকেন্ড যে স্তরটা সেই সেকেন্ড স্তরে আমার মোট 8টি ইলেকট্রন থাকবে, যেটা কিনা আমরা 2n² সূত্র দ্বারা আমরা বুঝতে পারলাম। তো এই 8টি ইলেকট্রন এখন উপশক্তি স্তর এর মধ্যে আমি বন্টন করব। তাহলে উপশক্তি স্তরের মধ্যে বন্টন করে আমাকে মিলাতে হবে যেন উপশক্তি স্তরের সাথে আমার 8 সংখ্যাটা মিলে যায়। তো উপশক্তি স্তরে বন্টন, তাহলে আমার দ্বিতীয় যে স্তর সেই দ্বিতীয় স্তরে আমার 2টি উপশক্তি স্তর রয়েছে, একটা হচ্ছে 2s এবং একটা হচ্ছে 2p। তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে s 2টা নিতে পারে আর p নিতে পারে 6টা। তাহলে এখানে যেহেতু 2s আছে তাহলে হবে 2s2 আর যেহেতু p আছে তাহলে 2p6। তাহলে দেখো s এ যাচ্ছে 2টি ইলেকট্রন আর p তে যাচ্ছে 6টি ইলেকট্রন, তাহলে মোট কয়টা ইলেকট্রন হলো? মোট 8টি ইলেকট্রন হলো। এবং আমরা 2n² সূত্র দিয়েও আমরা ইলেকট্রন পাচ্ছিলাম কয়টা? আমরা 2n² সূত্র দিয়েও ইলেকট্রন পাচ্ছিলাম 8টা। তাহলে এই 8টা ইলেকট্রন 2টা উপশক্তি স্তরে ভাগ হবে, 2টা যাবে s এর কাছে এবং 6টা যাবে p এর কাছে। এই s এর 2টা এবং p এর 6টা মিলে মোট দ্বিতীয় যে শক্তি স্তর সেই দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 8টা। চলো আমরা এখন তৃতীয় যে স্তর সেই তৃতীয় স্তরে চলে যাই। তো দেখো এখন আমরা তৃতীয় শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা হিসাব করব। সো যেহেতু তৃতীয় শক্তি স্তর বলতেছি দ্যাট মিন্স আমার এন এর ভ্যালু কত হচ্ছে? আমার এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। তাহলে ফার্স্টে আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমাদের সূত্র হচ্ছে 2n²। তো যেখানে আমরা n এর পরিবর্তে আমরা সূত্র কিন্তু 3 বসাতে পারবো। সো n এর পরিবর্তে আমরা সূত্র 3 বসালাম। তো 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 9। 9 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হচ্ছে 18। অর্থাৎ বলা যাচ্ছে যে আমাদের যে তৃতীয় যে শক্তি স্তরটি রয়েছে সেই তৃতীয় শক্তি স্তরে মোট 18টি ইলেকট্রন বিদ্যমান থাকবে। এখন এই 18টি ইলেকট্রনকে কিন্তু আমরা উপশক্তি স্তরে ভাগ করে দিব। সো দেখো আমাদের নেক্সট যে স্টেপ উপশক্তি স্তরে বন্টন। তো তৃতীয় যে শক্তি স্তর সেখানে উপশক্তি স্তর হচ্ছে গিয়ে 3টেই, সেটা হচ্ছে গিয়ে 3s, 3p এবং 3d। আর তোমাদেরকে আমি ইতিপূর্বে দেখিয়েছি যে s 2টি ইলেকট্রন নিতে পারবে, p নিতে পারবে 6টি আর d নিতে পারবে হচ্ছে গিয়ে 10টি। তাহলে 3s যেখানে আছে সেখানে আমি 2টি ইলেকট্রন দিব, দ্যাট মিন্স s কে আমি 2টি ইলেকট্রন দিব, p কে আমি হচ্ছে গিয়ে 6টি ইলেকট্রন দিব এবং d কে দিব হচ্ছে গিয়ে 10টা। তো আসলে আমরা অ্যাড করি যে 2 p এর হচ্ছে গিয়ে 6 আর d এর হচ্ছে গিয়ে 10। তাহলে 2 + 6 + 10 ইকুয়ালস যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 18 হচ্ছে। তো আমরা তৃতীয় শক্তি স্তরে যে মোট 18টি ইলেকট্রন দিব সেই 18টি ইলেকট্রন কিন্তু আমরা এখন তিনটা যেই উপশক্তি স্তর সেই তিনটে উপশক্তি স্তরের মাঝে আমরা ভাগ করে দিতে পারি। সেটি হচ্ছে গিয়ে যে s পাবে 2টা, p পাবে 6টা, d পাবে 10টা। তাহলে এই 2 + 6 + 10
ইকুয়ালস টু কিন্তু 18 হচ্ছে। তাহলে দেখো আমাদের সূত্রের সাথে আমাদের যে উপশক্তি স্তরের যে বন্টন, সূত্রের সাথে কিন্তু উপশক্তি স্তরের বন্টনটি মিলে যাচ্ছে, অর্থাৎ 18 হচ্ছে এখানে, এবং এখান থেকেও পাচ্ছি আমি 18। চলো আমরা চতুর্থ যে শক্তি স্তর রয়েছে সেখানে চলে যাই। তো দেখো আমরা এখন চতুর্থ শক্তি স্তরের জন্য হিসাব নিকাশ করব যে n ইকুয়ালস টু যখন 4 হবে তখন সেখানে ইলেকট্রন কতটি থাকতে পারবে এবং উপশক্তি স্তরগুলো সেগুলোকে কিভাবে বন্টন বা ভাগ করে নেবে। সো যেহেতু আমি বলছি যে চতুর্থ শক্তি স্তর, দ্যাট মিনস আমার n এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, তাহলে ফার্স্টে আসে সূত্র হচ্ছে 2n স্কয়ার। তো আমরা n এর পরিবর্তে যদি ভ্যালু 4 বসাই তাহলে 4 স্কয়ার, তো 4 কে আমরা বর্গ করলে আমাদের ভ্যালু পাচ্ছি 16। সেই 16 কে যদি আমরা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 32। অর্থাৎ চতুর্থ যে শক্তি স্তর, সেই চতুর্থ শক্তি স্তর হচ্ছে গিয়ে যে মোট 32টি ইলেকট্রন ধারণ করতে পারবে। চতুর্থ শক্তি স্তরে আমি মোট 32টি ইলেকট্রন দিতে পারবো। এখন এই 32টি ইলেকট্রন আমি কিন্তু উপশক্তি স্তরগুলোর মাঝে ভাগ করে দিব, অর্থাৎ 32টি ইলেকট্রন উপশক্তি স্তরগুলো কিন্তু ভাগ করে নিবে। তো আসলে আমরা এখন সেই উপশক্তি স্তরগুলোর সাথে সেগুলোকে মিলানোর চেষ্টা করি। তো আমাদের যে চতুর্থ যে শক্তি স্তর 4, সেখানে 4টি উপশক্তি স্তর রয়েছে, যথাক্রমে 4s, 4p, 4d এবং 4f। তো এখানে s কিন্তু দুইটা পায়, যেটা আমরা জানি, p পায় হচ্ছে গিয়ে 6টা আর d পায় 10টা এবং f পায় হচ্ছে গিয়ে 14টি করে ইলেকট্রন। তাহলে 4s, তাহলে সেখানে আমি s এর উপর 2টি ইলেকট্রন দিতে পারবো, p কে আমি দিতে পারবো 6টি ইলেকট্রন, d কে পারবো আমি 10টি ইলেকট্রন দিতে এবং f কে পারবো আমি 14টি ইলেকট্রন দিতে। তাহলে s এর 2 প্লাস p এর 6 প্লাস d এর 10 প্লাস f এর 14, তাহলে সবগুলোকে যোগ করলে রেজাল্ট কিন্তু হচ্ছে 32। অর্থাৎ 32টি ইলেকট্রন মোট 4টি উপশক্তি স্তর ভাগ করে নিবে, s 2টা নিবে, p 6টা নিবে, d 10টা নিবে এবং f 14টা নিবে। এভাবেই কিন্তু চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো আমার উপশক্তি স্তরগুলোর মাঝে হচ্ছে কি বণ্টিত হবে। তো আমি আশা করি তোমাদেরকে এই জিনিসগুলো বা এই অ্যান্সারগুলো সুন্দরভাবে উপস্থাপন করে বোঝাতে পেরেছি। আমাদের প্রশ্নপত্রে কিন্তু মূলত এটাই চাওয়া হয়েছিল যে 2n স্কয়ার সূত্রের সাথে 2 × 2l + 1 সূত্রটি কীভাবে সমন্বয় করতেছে। তো আমরা সেটি কিন্তু হচ্ছে গিয়ে যে ফার্স্টে আমরা sp/df এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র দিয়ে বের করলাম এবং দেন এখানে 2n স্কয়ারের সাথে sp/df এর যে সমন্বয় হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো যে ভাগ করে নেয় বা ইলেকট্রনগুলো যে বন্টন করা হয় সেগুলো কীভাবে সংখ্যাগুলোর সাথে মিলে যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে উপস্থাপন করে দেখানো হলো। চলো আমরা আমাদের আজকের অ্যাসাইনমেন্টের যে 4 নং যে প্রশ্ন, সেই 4 নং প্রশ্নে আমরা চলে যাব। তো আমাদের 4 নং প্রশ্নপত্রে মূলত জানতে চাওয়া হয়েছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয়। সো ফার্স্টে দেখো আমরা লিখেছি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয়। তো ফার্স্টে আমরা দেখো আমাদের মূলত আইসোটোপ দেওয়া হয়েছিল কপার পরমাণুর, তো আমরা কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। তো কপার পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 29। এখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমাদের পর্যায় সারণীতে ডি ব্লক যে পরমাণুসমূহ রয়েছে সেখানে কিন্তু কপার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, কারণ কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 29। তো ফার্স্টে আসলে আমরা ইলেকট্রনগুলোকে একটু বন্টন করব। সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d9। মূলত যেই জায়গায় পরিবর্তিত হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে 4s1 এবং 3d10, এই জায়গায় কিন্তু আমরা পরিবর্তন করেছি। মেইনলি এটা হওয়ার কথা ছিল 4s2 এবং 3d9। তো আমরা জানি যে ডি কখনো 9টি ইলেকট্রন গ্রহণ করে না, তো এই ডি যেহেতু 9টি ইলেকট্রন গ্রহণ করতে পারে না, সো আমরা এস থেকে একটা ইলেকট্রন শিফট করে ডিতে আমরা নিয়ে যাই। সো তখন এস হয়ে যায় 1 এবং ডি হয়ে যায় 9 আর ডি হয়ে যায় 10। তো আমরা ফার্স্ট ইলেকট্রনগুলোকে বন্টন করলাম। এখন আসলে আমরা একটু সাজাবো, আমরা সহগগুলোকে বেস করে সাজাবো। সো 1 সবার আগে, সো 1s2, দেন 2 আসবে, সো 2 থেকে আসতেছে 2s2 2p6, দেন 3 থেকে আসবে 3s2 3p6। এই যে 3d যেটা আমার আগে ছিল, এখন কিন্তু আমার সহগের বিবেচনায় 3 কিন্তু সবার আগে চলে আসলো এবং সবার শেষে আসলো 4s, তো 4s1। তো এটাকে বলতেছি আমরা বন্টন অনুযায়ী সাজানো, অর্থাৎ আমি সংখ্যাগত দিক বা সহগগুলোকে বিবেচনা করে ফার্স্টে আমি 1গুলোকে নিব, দেন 2, দেন 3, দেন 4। তো আমি হচ্ছে সাজালাম। এবার আসো গ্রুপ নির্ণয়। সো গ্রুপ নির্ণয় সূত্র হচ্ছে গিয়ে যে যখন আমরা ডি ব্লক পরমাণুর যখন আমরা গ্রুপগুলো নির্ণয় করি তখন আমরা কি করি, আমরা সর্বশেষ যে ডি থাকবে সেই ডি এর ইলেকট্রনগুলো নিব এবং সর্বশেষ যে এস থাকবে সেই এস এরও আমরা ইলেকট্রনগুলো নিব। তাহলে এখানে দেখো সর্বশেষ ডি বলতে একটা ডি রয়েছে, সেই ডি এর উপরে আমি ইলেকট্রন দিয়েছি 10টা, তাহলে সেই 10 হচ্ছে গিয়েই। এবং সর্বশেষ এস বলতে কি 4s, কারণ 4s এর পরে কিন্তু এখানে আমার আর কোনো এস নেই, তাহলে এখানে 4s এর উপরে ইলেকট্রন আছে একটা, সো 10 + 1 = হচ্ছে 11। অর্থাৎ কপার পরমাণুটির গ্রুপ সংখ্যা হচ্ছে গিয়ে 11। এবং পর্যায় সংখ্যা কত হবে দেখো, পর্যায় সংখ্যা সূত্র হচ্ছে গিয়ে নরমালি আমাদের সর্বশেষ যে স্তরটি থাকে, অর্থাৎ ইলেকট্রন যখন আমরা বন্টন করি ইলেকট্রনটি সর্বশেষ যেই স্তরে যায় সেই স্তরটি হচ্ছে গিয়ে পরমাণুটির পর্যায় সংখ্যা। এখানে দেখো ইলেকট্রন সর্বশেষ গেছে 4s এ, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন চতুর্থ স্তরে গমন করছে, বিধায় আমাদের পর্যায় সংখ্যা কত হচ্ছে, পর্যায় সংখ্যা হচ্ছে গিয়ে 4 হচ্ছে। এখন আমরা একটু তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে কেন এই কপারের ইলেকট্রন বিন্যাসটা অন্য কোনো পরমাণু থেকে একটু
আলাদা। তো দেখো সেটা কি বলা হচ্ছে যে কপারের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, এর কারণটা কি আসলে? কারণ হচ্ছে যে আমরা নর্মালি জানি যে ডি মোট 10টা ইলেকট্রন গ্রহণ করে, এই 10টা ইলেকট্রনকে আমরা মোট 5টা অংশে ভাগ করি। তো সেই 5টা অংশের নাম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই মোট 5টা অংশে ভাগ করি। তো প্রত্যেকটা অংশে কিন্তু আমার 2টা করে, হাইয়েস্ট 2টা করে প্রত্যেকটা অংশে আমার ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো যেহেতু 5টা স্তর, সবগুলো স্তরে যখন 2টা করে ইলেকট্রন হয়, মোট আমার ডি এর 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তো এরপরে কিছু কথা লেখা আছে, দেখো যে ডি অরবিটালের 4টি স্তর একই রকম এবং বাকি স্তরটি ভিন্ন রকম অবস্থায় তৈরি হলে ডি এর সেই অবস্থাকে অস্থিতিশীল অবস্থা বলে। অর্থাৎ এখানে ডি এর যে মোট 5টি স্তর, এই 5টি স্তরের মধ্যে 4টি স্তর দেখতে সেম রকমের বা সেম সমপরিমাণ ইলেকট্রন সংখ্যা যদি এরা ধারণ করে, আর 5 নম্বর যে স্তরটি সে যদি ভিন্ন হয়, তাহলে আমরা ডি এর সেই অবস্থাটাকে বলি অস্থিতিশীল অবস্থা। তো অস্থিতিশীল অবস্থা কোনো পরমাণু কখনোই রাখতে চায় না বা কখনোই রাখা উচিত না। এই জন্য আমরা অস্থিতিশীল অবস্থাকে চেঞ্জ করে বা পরিবর্তন করে আমরা সেই অবস্থাটাকে স্থিতিশীল করি। অর্থাৎ স্থিতিশীল করি হচ্ছে কি যে প্রত্যেকটা যে স্তর, সেই প্রত্যেকটা স্তরকে আমরা সেম অবস্থানে নিয়ে আসি। তো আমাকে এখন এটাকে পরিবর্তন করে সবগুলো ডি কে একটা সেম অবস্থানে নিয়ে আসতে হবে। তো দেখো সেই হিসেবে D4 এবং D9 কে অস্থিতিশীল অবস্থা বলে। কারণ যদি আমরা D4 কে প্রেজেন্ট করতে চাই, তাহলে দেখো প্রত্যেকটা অংশই কিন্তু আমার হচ্ছে যে একটা করে সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছে এবং লাস্ট স্তরটি ফাঁকা। সো আমি যেই কথাটা বলেছি যে 4টি স্তর একই রকম হবে এবং পঞ্চম স্তরটি ভিন্ন রকম হলে সেটাকে আমরা অস্থিতিশীল বলবো। ঠিক সিমিলার হইতে D9 এর কি হচ্ছে, সবগুলো স্তর কিন্তু 2টি করে ইলেকট্রন পাচ্ছে, শুধুমাত্র লাস্ট স্তরটি একটি ইলেকট্রন পাচ্ছে। সো আমাদের এই অবস্থা চেঞ্জ করার কারণে আমরা D4 কে D5 এ রূপান্তর করি এবং D9 কে আমরা D10 এ রূপান্তর করি। যদি D5 হয় তখন কিন্তু এখানেও একটা ইলেকট্রন বসে যাবে, আর D10 হলে কিন্তু তখন সেখানেও একটি ইলেকট্রন বসে যাবে। এবং পার্শ্ববর্তী s অরবিটাল থেকে একটি ইলেকট্রন d অরবিটাল স্থানান্তর করা হয়। অর্থাৎ যখন আমরা D4 কে D5 করব, আমার নতুন যে এক্সট্রা যে ইলেকট্রনটি আসতেছে, কারণ আমি তো এক বাড়িয়ে দিচ্ছি, এই একটা ইলেকট্রন কিন্তু আমি যে পার্শ্ববর্তী যে s অরবিটাল থাকবে, সেই পার্শ্ববর্তী s অরবিটাল থেকে আমরা d তে শিফট করব। ঠিক সিমিলার হইতে d যখন 10 হবে, 9 থেকে যখন 10 হবে, তখনই কিন্তু পার্শ্ববর্তী s থেকে একটা ইলেকট্রন আমরা হচ্ছে কি যে d তে শিফট করব। তো এভাবেই কোন একটা পরমাণুর অস্থিতিশীল অবস্থা থেকে আমরা চাইলে ইলেকট্রন স্থানান্তর করার মাধ্যমে আমরা চাইলে স্থিতিশীল অবস্থায় তৈরি করতে পারি। তো এই ছিল মোট তোমাদের অ্যাসাইনমেন্টে যেই প্রশ্নগুলো চাওয়া হয়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা এই উত্তরগুলো যেভাবে আমি দিক নির্দেশনা দিয়েছি, আশা করি তোমরা সেই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের অ্যাসাইনমেন্ট পর্বটি আমি শেষ করতেছি। আশা করি তোমাদেরকে যেভাবে বলা হয়েছে তোমরা সেটি বুঝতে পেরেছো। আজকের অ্যাসাইনমেন্টের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে কি, এখানে আমাদেরকে প্রশ্নপত্রে টু দ্য পয়েন্ট হচ্ছে প্রশ্ন করা হয়েছে এবং আমরা অ্যান্সারটি হচ্ছে টু দ্য পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের ব্যাখ্যামূলক কিন্তু কোনো বর্ণনা বা কোনো ব্যাখ্যা কিন্তু এখানে এক্সট্রা করে লিখতে হচ্ছে না। আমি জাস্ট তোমাদেরকে যেভাবে বর্ণনা করে দিয়েছি, তোমরা জাস্ট ওইভাবে যদি অ্যান্সারটি উপস্থাপন করতে পারো, আশা করি তোমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। সো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। টেকনিক ইজি এডুকেশনের সাথে থাকবা এবং টেকনিক ইজি এডুকেশনের তোমাদের যে মতামত আছে টেকনিক ইজি এডুকেশন নিয়ে, সেগুলো তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে লিখবা। আশা করি আমাদের শিক্ষকগণ সেগুলো তোমাদের যেভাবে সমাধান করলে সুবিধা হয়, তারা সেগুলো করার চেষ্টা করবে। সো আজকের পর্বটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।